রাহাতের এই গল্প শুধু সাফল্যের নয়, এটা প্রমাণ করে যে মানুষ বিশ্বাস হারায় না, সেই সফল হয়, তাকেই পৃথিবী মনে রাখে। রাহাত এক প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের সন্তান। গ্রামটি ভৌগোলিকভাবে সবুজে সমৃদ্ধ হলেও অর্থনৈতিক দিক থেকে ছিল দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জনপদগুলোর একটি। চারিদিকে ফসলের প্রাচুর্য থাকলেও দারিদ্র্যের পুরু চাদরে ঢাকা ছিল প্রতিটি ঘর। এই মাটিতেই জন্ম নেয় রাহাত, যার চোখের মণি দুটোতে আকাশের মতো বিশাল এক স্বপ্ন খেলা করত। সে স্বপ্ন ছিল শুধু নিজের নয়, এই শালতির কপালে লেগে থাকা দারিদ্র্যের তিলক মুছে দেওয়ার। রাহাতের পরিবার ছিল গ্রামের সবচেয়ে দরিদ্রদের মধ্যে অন্যতম। বাবা অসুস্থতার কারণে প্রায়শই শয্যাশায়ী থাকতেন, আর মা সারাদিন অন্যের বাড়িতে কাজ করতেন সামান্য পারিশ্রমিকের বিনিময়ে। ছোটবেলা থেকেই রাহাতকে পরিবারের হাল ধরতে হয়েছে। ৮-১০ বছরের বালক রাহাতকে কাক ভরে উঠে মাঠে যেতে হতো। রোদের তেজ, কাদা, মাটির পিচ্ছিলতা সবই ছিল তার নিত্যসঙ্গী। গরমকালে তার চামড়া রোদে পুড়ে তামার মতো হয়ে যেত, যা দেখে মনে হতো যেন একটি জীবন্ত ব্রোঞ্জের মূর্তি। শীতকালে হাত পায়ে ফাটল ধরত, যা রাতে ব্যথায় তাকে অস্থির করে তুলত। কিন্তু এই কঠোর শারীরিক পরিশ্রমের মধ্যেও তার মনটা ছিল এক অচিন পাখির মতো স্বাধীন, যা কেবল সফলতার দিগন্তে উড়তে চাইত। সে জানত, মুক্তি কেবল ভাগ্যের হাতে আসে না, আসে অদম্য চেষ্টা আর জ্ঞান অর্জনের মাধ্যমে। রাহাতের জীবনের সবচেয়ে বড় অবলম্বন ছিলেন আব্দুল কাকা। গ্রামের শেষ প্রান্তে একটি জীর্ণ কুটিরে একাকী থাকতেন তিনি। আব্দুল কাকা ছিলেন এককালে শহরের এক নামকরা কারখানার দক্ষ কর্মী। জীবনের অনেকটা সময় তিনি কারখানার যান্ত্রিক পরিবেশ, যন্ত্রপাতির কর্কশ শব্দ আর ইট পাথরের মধ্যে কাটিয়েছেন। বার্ধক্যে এসে তিনি ফিরে এসেছেন গ্রামের শান্ত ছায়ায়। তার শরীর দুর্বল হলেও তার অভিজ্ঞতা আর জীবনবোধ ছিল গ্রামের কাছে এক মূল্যবান সম্পদ, এক চলমান লাইব্রেরির মতো। রাহাত প্রতিদিন কাজ শেষে কাকার কুটিরে যেত। আব্দুল কাকার ছিল এক পুরনো কাঠের সিন্দুক, আর সিন্দুকের উপরে রাখা একটি মরচে ধরা লণ্ঠন। সেই লণ্ঠনের মৃদু হলদে আলোয় কাকা রাহাতকে কত শত গল্প শোনাতেন। সে গল্পগুলো ছিল জীবনবোধের শিক্ষা, শহরের গতি, পরিশ্রমের মর্যাদা, এবং কিভাবে একজন মানুষ তার স্বপ্ন পূরণের জন্য নিরন্তর চেষ্টা করতে পারে। কাকা বলতেন, শহরের আলো ঝলমলে হলেও তার ভিত তৈরি হয় গ্রামের মানুষের পরিশ্রম আর স্বপ্নের উপরে। একদিন চৈত্রের এক দুপুরে রাহাত মনমরা হয়ে কাকার কাছে আসে। সেদিন গ্রামের মোড়ের চায়ের দোকানে তার কিছু বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করেছে। তাদের বিদ্রূপের ভাষা ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং হৃদয়বিদারক। রাহাত, তুই তো শুধু মাঠে কাজ করার জন্যই জন্মেছিস। ওই লেখাপড়া আর স্বপ্নত্ন তোর জন্য নয়। তোর বাবার মতো তুইও আরেকজন গরিব কৃষক হবি, যার ভাগ্য ঋণের জালে বাঁধা। এই কথাগুলো রাহাতের আত্মবিশ্বাসকে নাড়িয়ে দিয়েছিল। আব্দুল কাকা রাহাতের শুকনো মুখটা দেখে সব বুঝতে পারলেন। তিনি শান্তভাবে লণ্ঠনটি পরিষ্কার করতে করতে বললেন, শোন বাবা রাহাত, মানুষ কেন হাসে জানিস? যখন তারা কারো মধ্যে এমন কিছু দেখে যা তাদের নিজেদের মধ্যে নেই। তোর চোখে ওরা স্বপ্ন দেখেছে, অদম্য পরিশ্রম দেখেছে, আর সেজন্যই ভয় পেয়েছে। মানুষের হাসি আর টিপ্পনি হল মেঘের মতো, কিছুক্ষণ থাকে, তারপর বাতাসে মিলিয়ে যায়। কিন্তু তোর পরিশ্রম হল পাহাড়ের মতো, যা সব সময় দাঁড়িয়ে থাকে। আসল সত্যতা হল যে মানুষ নিজের পরিশ্রমে বিশ্বাস রাখে, তাকে কেউ থামাতে পারে না। তোর স্বপ্ন যদি খাঁটি হয়, তাহলে তোর দুহাতেই হবে তোর তলোয়ার, আর তোর বিশ্বাস হবে তোর বর্ম। কাকার এই কথাগুলো যেন মন্ত্রের মতো কাজ করল। সেই দিন থেকে এই কথাগুলো রাহাতের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া শক্তিতে পরিণত হল। সেই দিন থেকেই রাহাতের জীবনযাত্রা পাল্টে গেল। সেদিনে মাঠে কাজ করত দ্বিগুণ উদ্যমে। এখন তার উদ্দেশ্য শুধু পরিবারের পেটের ভাত জোগানো নয়, ভবিষ্যতের ভিত গড়া। আর সন্ধ্যা নামলেই সব ক্লান্তি ঝেড়ে ফেলে সে ছুটত আব্দুল কাকার কাছে। তার কাছে লণ্ঠনের আলো ছিল যেন এক ঐশ্বরিক পথপ্রদর্শক। আব্দুল কাকার পুরনো লণ্ঠনটা ছিল তাদের পাঠশালা। কাকা নিজের পুরনো বই, ছেঁড়া খাতা আর শহরের লাইব্রেরি থেকে আনা কিছু পুরনো ম্যাগাজিন দিয়ে রাহাতকে পড়াতেন। একদিন রাহাত গভীর আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কাকা,
আমি এত কষ্ট করি, দিনরাত পরিশ্রম করি, কিন্তু গ্রামের মানুষরা বলে কপালে যা আছে তাই হবে। ভাগ্য কি সত্যিই সব নির্ধারণ করে দেয়? কাকা লণ্ঠনের সলতেটা উস্কে দিয়ে হাসলেন। সেই হাসি ছিল অভিজ্ঞতার প্রজ্ঞা দিয়ে ভরা। বললেন, রাহাত, ভাগ্য হল সেই জমিন যেখানে বীজ বুনতে হয়। আর সেই বীজ হল তোর পরিশ্রম। তুই যদি বীজ না বুনিস, তাহলে জমিন তো আগাছায় ভরে যাবে। মনে রাখবি, যে তার ঘাম ঝরায়, ভাগ্য তার সেবক হয়। তোর স্বপ্নকে লণ্ঠনের এই আলোর মতোই ছোট দেখাচ্ছে হয়তো, কিন্তু এই আলোই একদিন তোর পুরো জীবনকে আলোকিত করবে। রাহাত সেই রাতে প্রতিজ্ঞা করল, সে কখনো হার মানবে না। সে দেখল, গ্রামের কৃষকরা কতটা কঠোর পরিশ্রম করে ভালো ফসল ফলায়, কিন্তু দালালরা তাদের ঠকিয়ে নিয়ে যায়। এই ভয়াবহ অর্থনৈতিক বৈষম্য রাহাতকে পীড়া দিত। তার মনে হল, যদি সে সরাসরি কৃষক আর ক্রেতাদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে পারত। বছরের পর বছর কেটে গেল। রাহাত তার পড়াশোনা শেষ করল। আব্দুল কাকার সাহায্যে সে কিছু পুরনো বই জোগাড় করে নিজের জ্ঞানকে আরও গভীর করল। সে বুঝতে পারল, আজকের যুগে শুধু শারীরিক পরিশ্রম দিয়ে চলবে না, তার সাথে দরকার আধুনিক জ্ঞান আর প্রযুক্তির ব্যবহার। গ্রামের কৃষি অর্থনীতিকে বাঁচাতে হলে এই প্রযুক্তি হল একমাত্র চাবিকাঠি। রাহাত একদিন গভীর আবেগ নিয়ে আব্দুল কাকাকে জানাল, সে শহরে যাবে। কাকা সম্মতি দিলেন। কাকা বললেন, শহরের পথ কঠিন, রাহাত। শহরে গিয়ে রাহাত প্রথমে খুব কষ্ট পেল। সে ছোটখাটো কাজ করত, কখনো দিনমজুর, কখনো রেস্তোরাঁর বয়। কিন্তু তার চোখ খুঁজে বেড়াত একটি সুযোগ। সে দেখত কিভাবে ইন্টারনেটে সবকিছু বদলে দিচ্ছে। এই ভাবনা থেকেই জন্ম নিল তার স্টার্টআপের ধারণা, সবুজ হাট। সবুজ হাট হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা সরাসরি গ্রামের কৃষক এবং শহরের ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করবে। কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। রাহাতের কোনো পুঁজি ছিল না। সে আবার গ্রামের পথে ফিরে গেল আব্দুল কাকার কাছে। কাকা তার জীবনের শেষ সঞ্চয় আর একটি পুরনো, জং-ধরা তালাচাবি দিয়ে বললেন, আমি বিশ্বাস করি তোর এই স্বপ্ন সফল হবে। তোর পরিশ্রম আর স্বপ্ন তোর সবচেয়ে বড় পুঁজি, সেই টাকাই হল সবুজ হাটের প্রথম বিনিয়োগ। আব্দুল কাকার দেওয়া শেষ সম্বলটুকু এবং নিজের সঞ্চয় নিয়ে রাহাত গ্রামে ফিরে এল। সবুজ হাটের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পালা শুরু হল। রাহাত পুরনো টিনের চালার নিচে একটি ছোট্ট ঘরকে তার অস্থায়ী অফিস বানাল। প্রথমে রাহাত যখন কৃষকদের কাছে তার অনলাইন প্ল্যাটফর্মের কথা বলল, তখন তারা হেসে উড়িয়ে দিল। এক প্রবীণ কৃষক ব্যঙ্গ করে বললেন, রাহাত, আমাদের মাথায় তো আর অত বুদ্ধি নেই যে ফোনের মধ্যে ফসলের ছবি দেখে শহরের বাবুরা কিনবে। আব্দুল কাকা এই সময় রাহাতকে পরামর্শ দিলেন, বাবা, অবিশ্বাস দূর করার একটাই উপায়, প্রমাণ। তুই প্রথমে তোর স্বপ্নটা দিয়ে 1-2 জন বিশ্বাসী কৃষকের কাজ শুরু কর। ফল দেখলেই মানুষ আসবে। আব্দুল কাকার কথায় রাহাত মনোবল ফিরে পেল। সে গ্রামের সবচেয়ে অভাবী কৃষক করিম চাচার কাছে গেল এবং তাকে অল্প কিছু টমেটো সবুজ হাটের মাধ্যমে বিক্রির সুযোগ দিতে রাজি করাল। রাহাত তার পুরনো স্মার্টফোন দিয়ে টমেটোগুলোর ছবি তুলল এবং অনলাইনে বিজ্ঞাপন তৈরি করল। প্রথম দিনই অপ্রত্যাশিত সাড়া মিলল। রাহাত হাতে হাতে টমেটো পৌঁছানোর জন্য একটি পুরনো সাইকেল ব্যবহার করল। যখন করিম চাচার ন্যায্য দামের হিসাবটা তাঁর হাতে তুলে দিল, তখন করিম চাচার চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, বাবা, তুই তো শুধু দাম নয়, আমাদের আত্মসম্মান ফিরিয়ে দিলি। পরের দিন করিম চাচার মুখে সাফল্যের গল্প শুনে গ্রামের অন্য কৃষকরা কৌতূহলী হল। তারা একে একে রাহাত ও সবুজ হাটের সাথে যুক্ত হতে শুরু করল। চ্যালেঞ্জ শেষ হল না, পরিবহন, অনলাইন পেমেন্ট এবং দ্রুত ডেলিভারি। রাহাত তখন গ্রামের বেকার যুবকদের সাইকেল ব্যবহার করে ডেলিভারির কাজ শুরু করতে উৎসাহিত করল এবং আব্দুল কাকার সাহায্যে কৃষকদের জন্য ডিজিটাল ক্লাস চালু করল, যেখানে তারা প্রযুক্তির ব্যবহার শিখল। রাহাত পণ্যের মানের বিষয়ে কোনো আপোস করত না এবং ক্রেতাদের জন্য একটি প্রত্যক্ষ অভিজ্ঞতা পদ্ধতি চালু করল। এই স্বচ্ছতা সবুজ হাটকে দ্রুত জনপ্রিয় করে তুলল। ব্যবসা যখন দ্বিতীয় বছরে পড়ল,
তখন স্থানীয় দালালরা বিরোধিতা শুরু করল। আব্দুল কাকা বললেন, যখন একটি গাছ ফল দিতে শুরু করে তখন লোকে ঢিল ছুঁড় দেই। তোর উত্তর হবে আরও বেশি ফল দেওয়া, আরও শক্তিশালী হওয়া। তোর সততাই তোর সবচেয়ে বড় ঢাল। রাহাত এবার দালালদের মোকাবিলা করতে একটি বিপ্লবী পদক্ষেপ নিল। শহরের বড় বিনিয়োগকারীরা সবুজ হাটে বিনিয়োগ করতে অস্বীকার করার পর রাহাত নতুন পথে হাঁটল। সে বিনিয়োগকারীদের কাছে না গিয়ে ফিরে এলো তার গ্রামের মানুষের কাছে। আব্দুল কাকার পরামর্শ মতো রাহাত গ্রামে একটি উন্মুক্ত সভা ডাকল। সে ঘোষণা করল, সবুজ হাট এখন থেকে একটি সহযোগিতামূলক কোম্পানি কোঅপারেটিভ হবে। যারা নিয়মিত পণ্য সরবরাহ করবে বা কাজ করবে তারা কোম্পানির ক্ষুদ্র শেয়ারের মালিক হবে। এই জনগণের পুঁজি দ্রুতই প্রয়োজনীয় প্রযুক্তির উন্নয়নের জন্য যথেষ্ট অর্থ এনে দিল। সবুজ হাটের সাফল্য শালতি গ্রামকে একটি মডেল ভিলেজ বা আদর্শ গ্রামে পরিণত করল। রাহাত এখন শুধু একজন উদ্যোক্তা নয়, সে ছিল একজন সামাজিক পরিবর্তনকারী। সবুজ হাটের লাভের একটি অংশ রাহাত গ্রামে ব্যয় করতে শুরু করল। পুরনো প্রাথমিক স্কুলটিকে আধুনিকীকরণ করা হল এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি আব্দুল কাকা শিক্ষাবৃত্তি চালু করা হল। রাহাত গ্রামের প্রথম ছোট একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করতেও সাহায্য করল। এছাড়াও গ্রামের মহিলাদের হাতে তৈরি পণ্য বিক্রির জন্য একটি আলাদা উইন্ডো তৈরি করে নারীর ক্ষমতায়নে সহায়তা করল। 5 বছর পর সবুজ হাট এখন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড। রাহাত এখন আর টিনের চালার অফিসে বসে না, কিন্তু তার নতুন আধুনিক অফিসের প্রধান কক্ষের এক কোণে আব্দুল কাকার সেই পুরনো লণ্ঠনটি যত্নে রাখা আছে, যা আজ কেবল আলোর উৎস নয়, অদম্য পরিশ্রম ও বিশ্বাসের প্রতীক। এক সন্ধ্যায় যখন শালতি গ্রাম শত শত বিদ্যুতের আলোয় ঝলমল করছে, রাহাত তার সাফল্যের প্রধান স্থপতি আব্দুল কাকার কুটিরে গেল। কাকা তখনও লণ্ঠনটি নিয়ে বসেছিলেন। কাকা রাহাতের হাত ধরে বললেন, দেখেছ, যে মানুষ নিজের আশা মরে যেতে দেয় না, সে কখনো হারেও না। তুই শুধু তোর স্বপ্নকে সফল করিসনি, তুই শত শত মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছিস। তোর সবচেয়ে বড় পুঁজি হল তোর পরিশ্রম, তোর সততা এবং তোর শিকড়ের সাথে তোর অবিচ্ছেদ্য সম্পর্ক। রাহাত নতজানু হয়ে কাকার পায়ে হাত রেখে প্রণাম করল। তার মনে হল আজ তার সাফল্যের মুকুট পূর্ণ হল। শালতি গ্রাম আজ আলোকিত। আর সেই আলোর উৎস ছিল এক দরিদ্র স্বপ্নবাদ ছেলে, যার হাতে ছিল গ্রামের মাটির শক্তি আর পাশে ছিল এক বিশ্বাসী অভিভাবকের অনুপ্রেরণা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন। আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান। আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে রাখুন, আমরা অবশ্যই উত্তর দেব।